বেঞ্জয়িক আর অ্যাসিটিক অ্যাসিড, আমি যদি এই দুজনের মধ্যে অ্যাসিডিক স্ট্রেংথটাকে কল্পনা মানে হিসেব করি, তাহলে কোনটা বেশি অ্যাসিডিক? রাইট? দেখো, এবার খেয়াল করে দেখো যে এর ক্ষেত্রে এই যে বেঞ্জয়েট অ্যানায়নটা তৈরি হয়েছে, আর এর ক্ষেত্রে তৈরি হয়েছে অ্যাসিটেট অ্যানায়ন, রাইট? এই দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবিলিটি গেইন করে? খেয়াল করে দেখো, এই যে কার্বনটা, এই কার্বনটা কোন সংকরায়নের সংকরায়িত? sp2, whereas এই কার্বনটার সংকরায়ন কত? sp3। তাহলে আমার জানা আছে যে সংকরায়নে s চরিত্র যত বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তার মানে এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটিটা এই কার্বনের তুলনায় বেশি। তাহলে এই যে কার্বক্সিলেট অ্যানায়নটা, সেই কার্বক্সিলেট অ্যানায়নকে নিজের দিকে বেশি টেনে রাখবে। টেনে রাখার ফলে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে বেশি স্টেবিলাইজড হবে। অপরপক্ষে এ যেমন sp3 বটে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কম, তারপরে আরেকটা জিনিস কাজ করছে, এর হচ্ছে প্লাস আই এফেক্ট কাজ করছে। তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেওয়ার জন্য কি করছে? এর মধ্যে আনস্টেবিলিটিটা বেড়ে যাচ্ছে, যার জন্যই হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড অবশ্যই অ্যাসিটিক অ্যাসিডের থেকে বেশি অ্যাসিড। তার মানে এদের অর্ডারটা হবে এইটা। এবার প্রশ্ন হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কম্পেয়ার করে দেখেছি, ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের চেয়ে বেশি অ্যাসিড, কারণ CH3 প্লাস আই এফেক্টের জন্য। কিন্তু ফর্মিক অ্যাসিড আর বেঞ্জয়িক অ্যাসিডের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কি তৈরি হচ্ছে? না, ফরমেট অ্যানায়ন তৈরি হচ্ছে। এক্ষেত্রে যেমন এই কার্বনটাকে sp2 বললাম, তাহলে এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাওয়ার জন্য টানটা বেশি হওয়ার কথা, কিন্তু এখানে তো কেউ নেই, তাহলে সেই দিক দিয়ে তুলনা করতে গেলে এর বেশি হওয়ার কথা, কিন্তু না। কারণটা হচ্ছে এইখানে যে বেঞ্জিন বলে যে পাই ইলেকট্রনটা রয়েছে, এই পাই ইলেকট্রনের সঙ্গে কাছাকাছি অবস্থিত, এদের টানের জন্য কিছুটা শিফট করতে পারে, কিছুটা এখানে স্থানান্তরিত হতে পারে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য, যার জন্য কি হচ্ছে না, এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। এই যে বেঞ্জয়েট অ্যানায়নের কার্বনের কাছে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলেই এই অ্যানায়নটার স্টেবিলিটিটা কি হয়ে যাবে? তুলনামূলকভাবে কমে যাবে। এক্ষেত্রে কিন্তু এদিক থেকে টানও যেমন কিছু নেই, তেমনি এখানে ডিস্টেবিলাইজড করার জন্য কেউ নেই, যার জন্য ফর্মিক অ্যাসিড অবশ্যই বেঞ্জয়িক অ্যাসিডের থেকে বেশি অ্যাসিড হবে। সুতরাং আমি যদি তিনজনের মধ্যে কম্পেয়ার করি, তাহলে অবভিয়াসলি ফর্মিক অ্যাসিড হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি অ্যাসিড এই তিনজনের মধ্যে। এরপরে দেখো, আমি যদি বলি বেঞ্জিন রিংয়ে এখানে ডবল বন্ড রয়েছে, সেই ডবল বন্ডের একটা ইন্টারফারেন্স রয়েছে। আমি যদি এরকম বলি অ্যাক্রাইলিক অ্যাসিড এবং বেঞ্জয়িক অ্যাসিড, দুজনের মধ্যে কে বেশি অ্যাসিড? ধরো CH2 ডবল বন্ড CH, এইটা আর বেঞ্জয়িক অ্যাসিড COH, এই দুজনের মধ্যে কে বেশি অ্যাসিড হবে? তখন কম্পেয়ার করতে হবে কোনটা, না এটাও sp2 এটাও sp2। সুতরাং এই দুজনের sp2 মানে ইলেকট্রোনেগেটিভিটি কি সেম হওয়ার কথা, কিন্তু খেয়াল করে দেখো এর এখানে যে পাই ইলেকট্রন রয়েছে, সেই পাই ইলেকট্রনটা হচ্ছে ডিলোকালাইজড নয়। ডিলোকালাইজড মানে কি? ডিলোকালাইজড মানে চারিদিকে ছড়িয়ে পড়ে না, ওইখানেই সীমাবদ্ধ থাকে, যার জন্য এই কার্বক্সিলেট অ্যানায়নটা এই পাই ইলেকট্রন দ্বারা বেশি পরিমাণে বিকর্ষিত হয়। কিন্তু বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে এই বেঞ্জিন বলের যে পাই ইলেকট্রনগুলো রয়েছে, সেই পাই ইলেকট্রনগুলো ডিলোকালাইজড। ডিলোকালাইজড মানে কি? মানে রিংয়ের ভেতরেই ছড়িয়ে পড়তে পারে, রিংয়ের ভেতরে ছড়িয়ে পড়ার কাজে ব্যবহৃত হওয়ার জন্য, মানে দ্যাট হ্যাজ বিন ইউটিলাইজড ইনসাইড দ্য বেঞ্জিন রিং ফর রেজোনেন্স, যার জন্য কি হচ্ছে না, এই কার্বক্সিলেট যে অ্যানায়নের কার্বন, তার কাছে পাই বন্ধনের ইলেকট্রনের এফেক্টটা তুলনামূলকভাবে কম হয়, কারণ ওরা যখন এই কাজে ইনভলভ থাকছে ভেতরে রেজোনেন্সের জন্য, যে ডিলোকালাইজেশনের জন্য, তাহলে এইখানে ওদের প্রভাবটা কি থাকবে? কম থাকবে, ওদের এফেক্টটা কম থাকবে, যার জন্যই
এর তুলনায় এর অ্যাসিডিটিটা বেশি হবে। দ্যাট মিনস বেঞ্জোইক অ্যাসিড অবভিয়াসলি অ্যাক্রাইলিক অ্যাসিডের চেয়ে বেশি অ্যাসিড। এইবার যদি আমি বলি নাইট্রো সাবস্টিটিউটেড বেঞ্জোইক অ্যাসিড এবং মিথাইল সাবস্টিটিউটেড বেঞ্জোইক অ্যাসিড, তার মানে ধরো আমি বলছি প্যারা নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড, রাইট, NO2 প্যারা নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে না NO2 কি মাইনাস আই এফেক্ট রয়েছে। মাইনাস আই এফেক্টের জন্য কি করছে না এই ইলেকট্রনগুলোকে বেঞ্জিন বলয় থেকে বেশি পরিমাণে টেনে রেখে দিচ্ছে, মানে দ্যাট ইজ ড্র্যাগিং দ্য বন্ড, দ্যাট ইজ ড্র্যাগিং দ্য ইলেকট্রন পাই ইলেকট্রন প্রেজেন্ট ইনসাইড দ্য বেঞ্জিন রিং টুয়ার্ডস ইটসেলফ, নিজের দিকে টেনে রেখে দিচ্ছে। যার ফলে করছে কি এখান থেকে যে কার্বক্সিলেট অ্যানায়ন যেটা আমার তৈরি হচ্ছে, যেটা ডিস্টেবিলিটি ফিল করতো কিসের জন্য এই পাই ইলেকট্রনের প্রেজেন্সে, এই পাই ইলেকট্রনের উপস্থিতির জন্য এদের এই অ্যানায়নটা যেটা ডিস্টেবিলাইজড ফিল করতো, মানে আনস্টেবল হওয়ার একটা সিচুয়েশন তৈরি হতো, সেটা কিন্তু এই নাইট্রোর জন্য তৈরি হবে না, কারণ এই পাই ইলেকট্রনগুলো এদিকে যেতেই পারবে না, এই NO2 গ্রুপ দ্বারা আকর্ষণে তার দিকে চলে যাবে, এই কারণে এর স্টেবিলিটিটা বেশি হবে। কিন্তু যদি আমি বলি যে ধরো প্যারাটলুইক অ্যাসিড, দ্যাট মিনস এইটা যদি আমি কম্পেয়ার করতে বলি, বাট CH3 কি রয়েছে প্লাস এফেক্ট রয়েছে, তার মানে কি করছে না ইট inserts the electron pair inside the benzene ring, এই বেঞ্জিন রিং এর মধ্যে ইলেকট্রন পেয়ারকে দিয়ে দিচ্ছে, যার জন্য এই রিং এর ভেতরে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে। ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেলে এখান থেকে যে কার্বক্সিলেট অ্যানায়নটা তৈরি হচ্ছে, সেই কার্বক্সিলেট অ্যানায়নটা এই পাই ইলেকট্রন দ্বারা বেশি পরিমাণে এফেক্টেড হচ্ছে, মানে এই এদের টানের জন্য এটা এদিকে শিফট করছে, তখন এদের মধ্যে বিকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। এই কারণে তোমার প্যারাটলুইক অ্যাসিড অবভিয়াসলি হচ্ছে কম অ্যাসিড হবে, আর প্যারানাইট্রোবেঞ্জোইক অ্যাসিড অবভিয়াসলি বেশি অ্যাসিড হবে। এগুলো হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ নিয়ে কথা বললাম। এবার অ্যাসিডের জেনারেল মেথড অফ প্রিপারেশন, আমি প্রথমে অ্যালিফ্যাটিক নিয়ে কাজ করব। অ্যালিফ্যাটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে গিয়ে যার মধ্যে COH গ্রুপ থাকবে একটা। তো মনোকার্বক্সিলিক অ্যাসিডের জেনারেল প্রিপারেশন 1 নম্বর হচ্ছে RCN সায়ানাইড কম্পাউন্ড, তাকে যদি আমি অ্যাসিড জল দিয়ে যদি আমি হাইড্রোলিসিস করি, এরা তৈরি করবে RCOH তৈরি করবে প্লাস অ্যামোনিয়া। যে কোনো জায়গায় CN থাকলেই তাকে লঘু অ্যাসিড দিলেই তারা হচ্ছে গিয়ে অ্যাসিড এবং অ্যামোনিয়ায় কনভার্ট হয়ে যাবে। কেমন করে না এর মেকানিজমটা যদি তুমি জানতে চাও, তাহলে প্রথমে দাঁড়াবে এইটা হাইড্রোজেন লোন পেয়ার H+ নিল, RC triple bond NH plus that has been shifted R double bond Na R C double bond NH plus জল এখানে অ্যাটাক করছে মাইনাস H+, এখান থেকে H+ বেরিয়ে গেল, কি হলো RCOH ডাবল বন্ড NH, রাইট। এরপরে কি হচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে চলে যাচ্ছে, তৈরি হলো RC ডাবল বন্ড ONH, ওকে। আবার অ্যাসিড H+, এগেন H+, লোন পেয়ার দিয়ে এখানে গেল, তাহলে তৈরি হলো RC ডাবল বন্ড ONH3+। হ্যালো, এবার কি হচ্ছে, যখন এটা বেরিয়ে পালিয়ে গেল, তাহলে কি পাওয়া গেল RC ডাবল বন্ড O, এটা প্লাস দিয়ে আবার জল ঢুকছে মাইনাস H+, তৈরি হয়ে গেল RCOH। এটা হচ্ছে গিয়ে যে কোনো সায়ানাইড যৌগ যেটা ছিল, সায়ানাইড যৌগগুলোকে অ্যাসিড জল দিলে তারা আলটিমেটলি কিসে কনভার্ট হয়ে গেল, তারা হচ্ছে অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। তাহলে সায়ানাইড কম্পাউন্ডকে অ্যাসিডে কনভার্ট করা গেল। নাম্বার 2 বলছে গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে আমি অ্যাসিড তৈরি করব। কিরকম, ধরো আমি বলছি RMgX, তার সঙ্গে CO2 মিন্স ড্রাই আইস ইউজ করতে হবে। ড্রাই আইস মানে কি না CO2, তাহলে এখানে তৈরি হয় RCOMgX, H3O প্লাস দিয়ে বয়েল করলেই RCOH হবে। প্রসেসটা কেমন,
ব্রিগনার রিএজেন্ট করে এসছে যেখানে আরটা হয় মাইনাস এমজিএক্সটা প্লাস। তাহলে আমি মেকানিজমটা যদি এরকম করি, তাহলে এখান থেকে তৈরি আর মাইনাস, দ্যাট ইজ নিউক্লিওফাইল, এখানে চলে গেল। তাহলে তৈরি হলো আর সি ডবল বন্ড ও ও এমজিএক্স। তাহলে একে অ্যাসিড জল দিয়ে বয়েল করলেই কি হয়ে যায়, এমজিএক্স উইল বি শিফটেড বাই এইচ প্লাস। তাহলে হচ্ছে গিয়ে এটা তৈরি হয়ে গেল আর সিওএইচ। তাহলে এটা আমার একটা অ্যাসিড তৈরি হয়ে গেল। এরপরে আছে এস্টারের হাইড্রোলিসিস, অ্যাসিড হাইড্রোলিসিস। এস্টার কোনটা? তাহলে আর সি ডবল বন্ড ও ও আর ড্যাশ, এটা এস্টার। এর অ্যাসিড হাইড্রোলিসিস, অ্যাসিড হাইড্রোলিসিস করলে হচ্ছে গিয়ে আমার অ্যাসিড পাওয়া যাবে কিরকম, তাহলে এইচ প্লাস। তাহলে লোন পেয়ার দিল, তৈরি হলো জিনিসটা কি, আর সি ডবল বন্ড ও ও এইচ আর ড্যাশ প্লাস, রাইট। এরপরে কি হচ্ছে, এরপরে ধরো জল আছে OH2, এখানটা এটা একটা করলো, এটা একটা করে কি হলো, ধরো বেরিয়ে চলে গেল। তাহলে তৈরি হচ্ছে কি না, আর সি ডবল বন্ড ও ও H2 প্লাস, এ কি হচ্ছে মাইনাস এইচ প্লাস, তাহলে আর সিওএইচ। আর তার সঙ্গে বাই প্রোডাক্ট কে তৈরি হয়ে গেল না, অ্যালকোহল তৈরি হয়ে গেল। তাহলে এস্টারের অ্যাসিড হাইড্রোলিসিসে তুমি কি পেতে পারো, অ্যাসিড পেতে পারো। আর কিভাবে পাওয়া যেতে পারে, আর অ্যালডিহাইড বা অ্যালকোহল, ধরো প্রাইমারি অ্যালকোহল, আমি যদি প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডেশন করি আর CH2H কি দিয়ে না, নাম্বার 1 অ্যালকালাইন KMnO4, নাম্বার 2 ডাইলিউট অ্যাসিড, এরা তৈরি করে RCOOH। শুধু তাই নয়, আমি যদি অ্যালডিহাইডও ইউজ করে থাকি, তাকেও যদি মানে ওই ওই জিনিস ইউজ করি, তাহলে অ্যালডিহাইডে যতগুলো কার্বন ছিল, দ্য অ্যাসিড উইল বি প্রডিউসড উইথ কন্টেইনস দ্য সেম নাম্বার অফ কার্বন অ্যাটম, তারপরে এটা তৈরি হয়ে যাবে RCOOH। তাহলে এভাবেও আমরা তৈরি করতে পারি। আরেকটা কি করতে পারি, এইবার হচ্ছে গিয়ে আমাকে কার্বন সংখ্যা বাড়াতে হবে, কার্বন সংখ্যা বাড়াতে হবে আর কার্বন সংখ্যা কমাতে হবে। তার আগে আমি দেখে নিই যে কার্বন সংখ্যা বাড়ানো যায় একটা খুব সহজ প্রসেসে। তোমাকে আমি মানে স্পেসিফিক্যালি আমি জিজ্ঞাসা করব, বাই ইউজিং মানে এনহ্যান্স দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন অ্যাসিড বাই ইউজিং ডায়াজোমিথেন, স্পেসিফিক্যালি আমি বলে দেবো। তখন কি করবে, মানে ডায়াজোমিথেন ব্যবহার করে কার্বন সংখ্যা বাড়াও। কার্বন সংখ্যা বাড়ানোর আরও প্রসেস আছে, দেখাবো। ধর আমি বলছি আর COOH, তোমাকে করতে হবে আর CH2COOH বাই ইউজিং ডায়াজোমিথেন CH2N2, রাইট। এইটাকে ইউজ করে করতে হবে, আমি একদম স্পেসিফিক বলে দিলাম। তাহলে প্রথমে করবি কি, এখানে PCl5 দেবে, তাহলে কি হলো RCOCl, এখানে আমি কি দিচ্ছি ডায়াজোমিথেন CH2N2, তৈরি করবে RCOCH, ডায়াজো কিটোন। তাহলে এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড ডায়াজো কিটোন, একে তুমি Ag2 দাও, Ag2 হিট দিলে তৈরি হয় কিটিন, এর নাম কিটিন। তাহলে কিটিন হলো, কিটিনে তুমি হচ্ছে গিয়ে এবার অ্যাসিড জল দিয়ে দাও, বা শুধু জল দিয়ে দাও, জল দিয়ে হিট করলেই তোমার তৈরি হয়ে যাবে RCH2COH। তাহলে ডায়াজোমিথেন ইউজ করে কার্বন সংখ্যা বাড়াতে পারলাম। আরও একটা প্রসেস আছে, সেই প্রসেসটা দিয়ে আমি কার্বন সংখ্যা বাড়াতে পারবো, আমি সেটাকে আমি জেনারেলাইজও করতে পারি, তুমি এটাকেও ইউজ করতে পারো। দেখো, প্রথমে হচ্ছে অ্যাসিডের যদি রিডাকশন করা হয়, LiAlH4, স্ট্রং রিডিউসিং এজেন্ট LiAlH4 দিলে কি হবে RCH2OH, রেড ফসফরাস আয়োডিন দিলে RCH2I, রাইট। এখানে ক্যালসিয়াম দাও RCH2Cl, যেহেতু CN পেয়ে গেছো, তাহলে ডাইলুট অ্যাসিড দিলে ওটা কিসে কনভার্ট হয়ে যাবে COH এ, তাহলে
H3O প্লাস আর CH2COOH। এটা কার্বন সংখ্যা কি হয়ে গেল, বেড়ে গেল। এবার কার্বন সংখ্যা কমাতে হবে, মানে জাস্ট রিভার্স করতে হবে। কেমন করে দেখ, ধরো আমি বলছি আর CH2COOH, অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করো, দিয়ে হিট দাও, আর CH2CONH2, রাইট? এবার কি হয়, মাঝে একটা স্টেপ আছে যেটাকে বলা যায় হফম্যান ডিগ্রেডেশন। সেটা যখন নাইট্রোজেনাস কম্পাউন্ড পড়াবো কি করে হয় মেকানিজম দেখাবো। KOBr, পটাশিয়াম হাইপোব্রোমাইড। পটাশিয়াম হাইপোব্রোমাইড দিলে কি হয়ে যায় না, এই সিওটা রিমুভড হয়, তাহলে আর CH2NH2 হয়। যেহেতু কার্বন সংখ্যা কমে যাচ্ছে, যার জন্য স্টেপটাকে বলা আছে হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান অবনমন। এরপরে কি হচ্ছে না, এটাকে আমি ডায়াজো বিক্রিয়া করবো, NaNO2 প্লাস লঘু HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তৈরি হবে আর CH2OH, রাইট? তাকে আমি নাম্বার 1 অ্যালকালাইন KMnO4 এবং নাম্বার 2 that will be acidified and finally it will produce RCOH। তাহলে এখানে কি হলো, কার্বন সংখ্যা হচ্ছে কমে গেল। তাহলে মূল স্টেপ কোনটা, হফম্যান ডিগ্রেডেশন। এবার অ্যাসিডের কিছু কিছু রিঅ্যাকশনস, অ্যাসিডের কিছু কিছু রিঅ্যাকশনস বলতে সেগুলো আমরা মানে স্পেসিফিক কিছু অ্যাসিডকে ধরলেই আমরা এগুলো করতে পারবো। তার আগে একটা কথা বলে নিই যে অ্যাসিডের এস্টারিফিকেশন, মানে অ্যাসিডের সঙ্গে যদি আমি অ্যালকোহলের রিঅ্যাকশন করি ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 প্রডিউসেস এস্টার। এস্টার হচ্ছে গিয়ে ফরমেশন হবে, কেমন করে দেখো, মানে RCOH একে যদি আর ড্যাশ OH যদি করি কনসেন্ট্রেটেড H2SO4 দিলেই তৈরি হবে RCOR ড্যাশ। তার মানে ভেরি সিম্পল, দেখে মনে হচ্ছে এখান থেকে জলটা রিমুভ করছে এবং তার জন্য কে দায়ী না, হাইড্রোস্কোপিক নেচার অফ H2SO4, অর্থাৎ ঘন H2SO4 এর জলাকর্ষী ধর্মটা হচ্ছে কাজে লাগছে এখান থেকে জলটা বার করার জন্য। তাহলে মেকানিজমটা কেমন, মেকানিজমটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো যে প্রথমে রয়েছে কোনটা, ধরো R-OH, আমি করলাম কি না, এই লোন পেয়ার আর একটা হচ্ছে R-OH, কারণ ভাবতে হবে কোন লোন পেয়ারটা অ্যাভেলেবেল হবে, কাকে না H2SO4 থেকে যে H প্লাস আসবে সেটার সঙ্গে জয়েন করার জন্য। এই লোন পেয়ার দিয়েও জয়েন করতে পারে, এই লোন পেয়ার দিয়েও জয়েন করতে পারে। এইবার বিষয়টাকে একটু ভাবা, মানে একটু ভাবো, এই যে লোন পেয়ারটা দ্যাট উইল বি অ্যাট্রাক্টেড বাই দিস অক্সিজেন অ্যাটম, সো অ্যাভেলেবিলিটি অফ দিস লোন পেয়ার, মানে এই লোন পেয়ারের অপরকে দান করার প্রবণতা কি হয়ে যায়, তুলনামূলকভাবে কি হয়ে যায়, কমে যাচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে এটা যদি ইথাইল গ্রুপ হয় তাহলে কি হয় না, ওরা একটা ইন্ডাকটিভ এফেক্ট কাজ করছে, যার জন্য অ্যাসিড দিলে আমার এটা এখানটা দিল, দিয়ে তৈরি হলো ROH2 প্লাস, রাইট? তাহলে এইটা কি করছে, এটা টানছে, তখন করছে কি এদিকে চলে যাচ্ছে, বেরিয়ে চলে আসছে। তার মানে কি হয়ে যাচ্ছে, RC=OH প্লাস আর হয়ে গেল, কারণ জল তো বেরিয়ে চলে গেছে। তাহলে কি হলো, এইবার ও এর মাথায় প্লাস চার, তখন কি করছে না, এই H প্লাস মাইনাস H প্লাস, তাহলে RCOR টেস্ট কনভার্ট হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে কি এস্টারিফিকেশন, বোঝা গেছে? বেশ, এইবার দেখো এখানে একটা কথা আছে যে এস্টারিফিকেশন, এই যে বিষয়টা, এই জিনিসটা কখনো এটা কমপ্লিট হয় না, রিয়াকশনটা, এই রিয়াকশনটা কখনো কমপ্লিট হয় না। কেন কি না, কনসেন্ট্রেটেড H2SO4 যখনই এখানে দেখো বাই প্রোডাক্ট জল তৈরি হয়েছে, সেই জলটা কি করছে না, H2SO4 ডাইলিউট করে দিচ্ছে। আর এস্টারের একটা প্রসেস হচ্ছে, খানিক আগেই দেখিয়েছিলাম যে এস্টার ইন প্রেজেন্স অফ ডাইলিউট অ্যাসিড
দে উইল বি কনভার্টেড টু অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল। তার মানে এখানে অ্যাসিড অ্যালকোহল যুক্ত হয়ে ঘন H2SO4 প্রেজেন্সে স্টার্ট হচ্ছে। তাহলে এখানে জল বেরোনোর পর ঘন H2SO4 ডাইলিউট হচ্ছে, সে কি করছে, সে আবার এস্টারটাকে কি করছে, আবার অ্যাসিড অ্যালকোহলে কনভার্ট করছে। তার মানে কি, এরা একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে, দে আর গেটিং ইকুইলিব্রিয়াম, যার জন্যই কখনো এস্টারিফিকেশনটা কমপ্লিট হয় না। এটা একটা কোশ্চেন, মানে বলছে এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, এটা 100% এস্টার পাওয়া যায় না। এবার দেখো একটা রিয়াকশন আছে, রিয়াকশনটা খুব ইন্টারেস্টিং, যেটাকে বলা হচ্ছে HVZ বিক্রিয়া, হেলমহোলটজ ভোলার জেলেনিস্কি। HVZ, হেলমহোলটজ ভোলার জেলেনিস্কি, তিনজন বিজ্ঞানী মিলে এই বিক্রিয়াটা আবিষ্কার করেছে। মানে এই বিক্রিয়াটা এত ভালো কাজ করেছে যে মানে চিন্তা করা যায় না। কিরকম বলছে, আলফা কার্বনযুক্ত অ্যাসিড, তাহলে চিনতে শিখি। ধরো এরকম যদি হয় CH2 CH2 COH, এটা আলফা বিটা, দিস ইজ গামা। তাহলে আমি বলছি আলফা কার্বনযুক্ত মানে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যাসিড। তাহলে what are alpha hydrogen? The hydrogen atoms attached to the alpha carbon are called alpha hydrogen, and beta carbon that are beta hydrogen, like this. তাহলে বলছে that acid which contains alpha hydrogen will be substituted by chlorine in presence of red phosphorus and produces alpha halo acid. Alpha halo acid. সে ক্লোরিন ইউজ করলে আলফা ক্লোরো অ্যাসিড প্রিপেয়ার করে। এই রিয়াকশনটাকে বলা হচ্ছে তোমার কি না, হেলমহোলটজ ভোলার জেলেনিস্কি। কিরকম দেখো, ধরো CH3COH, অবভিয়াসলি এটা আলফা কার্বন যুক্ত একটা আলফা হাইড্রোজেন যুক্ত একটা অ্যাসিড। এর সঙ্গে আমি রেড ফসফরাস অবলিক ক্লোরিন দিই, তাহলে কি হচ্ছে না, CH2Cl COH, মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আমি যদি এখানে আবার ডু, তাহলে কি হবে, 2 ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আবার যদি করি কন্টিনিউয়াস করি, তাহলে 2 ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এইভাবে আমরা এই প্রসেসে আলফা হাইড্রোজেনগুলোকে রিমুভ করতে পারি। বিক্রিয়াটার নাম হচ্ছে হেলমহোলটজ ভোলার জেলেনিস্কি। একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে গিয়ে যে হান্স-ডিকার রিঅ্যাকশন। হান্স-ডিকার রিঅ্যাকশন এইটা তোমরা পড়েছিলে কোথায় না, হ্যালো অ্যালকেনসে পড়েছো। কিরকম, ধরো RCOH, আমি সিলভার নাইট্রেট দিয়ে এটাকে আমি কনভার্ট করলাম RCOH, তাহলে এটা কি সিলভার সল্ট অফ দ্য অ্যাসিড। এই সিলভার সল্ট অফ দ্য অ্যাসিড এইটাকে যদি আমি ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড যদি দিই, তাহলে তৈরি হয় RBr প্লাস CO2 প্লাস AgBr। এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে তোমার হান্স-ডিকার রিঅ্যাকশন। হান্স-ডিকার রিঅ্যাকশন, রাইট? বেশ, এরপরে দেখো অ্যাসিডের সঙ্গে তুমি যদি অ্যামোনিয়া বিক্রিয়া করো, তাহলে কি হবে, RCONH4, কারণ এ হচ্ছে গিয়ে বেস, এ হচ্ছে অ্যাসিড, সল্ট তৈরি করবে। একে যখন হিট দেবো, হিট দিলে কি হবে, জল পালাবে, তাহলে তৈরি করবে RCONH2, অ্যানামাইড তৈরি করবে, অ্যানামাইড তৈরি করবে। তারপরে এটাকে হফম্যান ডিগ্রেডেশন করলে আর NH2 হয়, সেটা তো নাইট্রোজেনাস পার্টে চলে গেল। এর সঙ্গে আরেকটা ইন্টারেস্টিং জিনিস কাজ করা হয়, সেটা কি, সেটা হচ্ছে ধরো CHN3 known as hydrajoic acid. Hydrajoic acid, right? Hydrajoic acid দিলে এক কথায় মনে রাখবে, this is one step reaction, it produces amine.
তাহলে হাইড্রোজয়িক অ্যাসিড যখন অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করবে এরা জেনারেলি প্রডিউস করবে কি অ্যামিন। এরপরে কি, এরপরে দেখো কি করে হচ্ছে মেকানিজমটা, প্রথমে জল বেরোবে, দিয়ে তারপরে অ্যাজাইড কম্পাউন্ড তৈরি করবে, তারপর নাইট্রোজেন হচ্ছে রিমুভড হয়ে যাবে, রিমুভড হয়ে যাওয়ার পর এরা হচ্ছে গিয়ে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে তৈরি করে মানে মাঝপথে তৈরি করে দেবে আর এন এইচ ডবল বন্ড সি ডবল বন্ড ও, লাইক দিস। এই জিনিসটাতে কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হওয়ার পর কি হবে না হাইড্রোলিসিস হয়ে গিয়ে ফাইনালি এরা প্রোডাক্টটা তৈরি করবে, CO2 কে বার করে দেবে, দিয়ে আর NH2 হয়ে যাবে। যদি ডায়াজোমিথেনের সঙ্গে রিয়াকশন করে অ্যাসিডের, তার অ্যাসিডের সঙ্গে ডায়াজোমিথেন রিয়াকশন করলে, আমি আগেও বলেছি এখনো বলছি যে অ্যাসিডিক প্রোটনকে ডায়াজোমিথেন ইউজ করে ওরা CH3 গ্রুপে কনভার্ট হয়ে অ্যাসিডের সঙ্গে মানে অ্যাটাচ হয়ে গিয়ে এস্টার ফর্মেশন করে, তারপরে এটা তৈরি করবে RCOCH3, মানে অ্যাসিডিক প্রোটন নিলে এটা CH3 প্লাসে কনভার্ট হয়ে যায়, দিয়ে এরা যুক্ত হয়ে এস্টারে পরিণত হয়ে যায়। যদি আমি তীব্র জলাকর্ষী পদার্থ P2O5 মোস্ট স্ট্রংগেস্ট হাইড্রোস্কোপিক কম্পাউন্ড P2O5, তাহলে কি করবে এরা ওয়াটার মলিকুলকে রিমুভ করবে, কিভাবে না দুটো অ্যাসিডকে ইউজ করবে, RCOOH এর আরেকটা মলিকুলকে ইউজ করো এইভাবে, দিয়ে করছে কি এইটা জল হয়ে পালাচ্ছে, জল হয়ে পালালে কি তৈরি হচ্ছে RCO whole twice অ্যানহাইড্রাইড তৈরি হচ্ছে, দ্যাট ইজ অ্যানহাইড্রাইড তৈরি হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এগুলো গেল অ্যাসিডের রিঅ্যাকশনস গুলো। আমাদের এবার পড়তে হবে ইন্ডিভিজুয়ালি অ্যাসিড গুলো। ইন্ডিভিজুয়ালি অ্যাসিড মানে কোনগুলো, ফর্মিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, এইগুলোকে পড়তে হবে। কিরকম ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডকে বলা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, রাইট। সবচেয়ে মজার কথা কি, এই ফর্মিক অ্যাসিডের যে প্রপার্টি সেটা হচ্ছে it has acidic property as well as it has reducing property, মানে এর যেমন অ্যাসিডিক প্রপার্টি আছে তার সঙ্গে সঙ্গে বিজারণ ধর্মও আছে। পরীক্ষায় প্রশ্ন চাওয়া হয় যে একটা জৈব যৌগের নাম বলো যার অ্যাসিড ধর্ম এবং বিজারণ ধর্ম দুই রয়েছে, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। দেখাও কিরকম করে না, এর অ্যাসিডিক প্রপার্টি আছে বোঝার জন্য কি না NaHCO3 অ্যাকোয়াস সলিউশন দিলেই তৈরি হবে HCONA প্লাস CO2 গ্যাস বেরোবে প্লাস H2। তারপরে যখন CO2 ইফারভেশনস বেরোবে তার মানে বুঝলাম কি ওর মধ্যে COH গ্রুপ প্রেজেন্ট, রিডিউসিং প্রপার্টি না HCOH একে যদি টলেন্স রিএজেন্ট Ag2 এইটা দিয়ে যদি হিট দেওয়া হয়, টলেন্স রিএজেন্ট দিয়ে যদি হিট দেওয়া হয় তাহলে কি হবে না এরা সিলভার মিরর তৈরি করবে প্লাস CO2 প্লাস H2। তাহলে এই রিডিউসিং প্রপার্টি রয়েছে বলেই সিলভার মিররটা তৈরি করছে। শুধু তাই নয়, এটা দিয়ে কি আমরা চিনতেও পারি যে অ্যাসিড পার্টিকুলারলি ফর্মিক অ্যাসিডের আইডেন্টিফিকেশনের জন্য এই রিঅ্যাকশনটা আমি ইউজ করতে পারি। আমি প্রশ্ন হচ্ছে কেন, হোয়াই ইট শোস দ্য রিডিউসিং প্রপার্টি? কারণ বলছে ফর্মিক অ্যাসিডে তুমি যদি স্ট্রাকচারটা তৈরি করো, স্ট্রাকচারটা তৈরি করলে দেখবে গঠনটা হচ্ছে এরকম HC ডাবল বন্ড OH। দেখো ইট হ্যাজ অ্যালডিহাইডিক গ্রুপ, এই অ্যালডিহাইডিক গ্রুপটা থাকার জন্য অ্যালডিহাইড গ্রুপটা থাকার জন্য এরা রিডিউসিং প্রপার্টি শো করে।